সুপ্রিয় দর্শক, ভারতের দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত যে বিষয়টি ঘটেছে সেটি নিয়ে উনি আজকে একটি বক্তব্য দিয়েছেন। এই যে জাহিদুর রহমান সাহেব, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এখন আমরা এতক্ষণ সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শুনলাম, এখন উনি কি বলছে এটা আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করেছি। আগে ওনার বক্তব্যটা কি বলছে ওটাকে আপনাদের সাথে আলোচনা করি, পরে আমরা এটা বিশ্লেষণ করব। ডক্টর জাহিদুর রহমান বলছেন যে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে একটি স্থানে বসিয়ে রাখা হয়েছিল, জানিয়ে বলেন আমাকে দিল্লি এয়ারপোর্টে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, কোনো কক্ষে নিয়ে আটক রাখার তথ্যও সঠিক নয়। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, আমার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে বলবো না, তবে যে ব্যবহার প্রত্যাশিত ছিল তা হয়নি। এখন এটা আমরা একটা বিশ্লেষণ করছি যে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনার বাসায় গিয়েছি, আমার প্রত্যাশা ছিল অনেক। আপনি আমাকে 3 কোর্স মিল খাওয়াবেন, প্রথমে স্টার্টার দিবেন, তারপরে আপনি আমাকে মেইন কোর্স দিবেন, সেখানে পোলাও, কোরমা, কোপ্তা, কালিয়া, রোস্ট, বিরিয়ানি সব কিছু থাকবে, পরে আপনি আমাকে ডেজার্ট দিবেন, নানা রকম মিষ্টি মন্ডা, দই, এই সমস্ত পানীয়, সুইট, এগুলি থাকবে, কেক। হ্যাঁ, কিন্তু সেটা আপনি করেননি। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন ঠিকই, আপনি আমাকে পোলাও মাংসের পরিবর্তে ডাল, ভাত, ইলিশ মাছ বা এই ধরনের শাকসবজি, এগুলি আমার প্রত্যাশা অনেক কিছু থাকতে পারে, মানে এটা বোঝার জন্য আর কি, নট নেসেসারিলি আপনার ওইটা যে একদম ওয়ার্ড টু ওয়ার্ড নিতে হবে এমন না। মানে উনি যেটা বলছে আর কি, আমি এটা বললাম যে প্রত্যাশা আমি আশা করেছিলাম সেই রকম হয়নি, এটাই হলো বক্তব্য ওনার। হ্যাঁ, তখন তিনি কি করেন, দিল্লি বিমানবন্দর অবতরণের পর ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় অপেক্ষার মুখে পড়েন তিনি। পরে পরিস্থিতিকে আত্মসম্মানের প্রশ্ন হিসেবে বিবেচনা করে সফর বাতিল করে দেশে ফিরে আসেন। এই যেখানে লেখা আছে দেখেন। তাহলে হলো কি যে ওনাকে আটক রাখা হয়নি, কিন্তু উনি এসে ওখানে এখন যে টকশোতে বিভিন্ন যে আমাদের জ্ঞান পাপীরা যেভাবে ভারতকে বকাঝকা করছে এবং বলছে যে ভারতকে ক্ষমা চাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ভারত এটা করেছে, সেটা আসলে সে নিজেও একটা অস্ত্র উনি তুলে দিয়েছেন। যে উনি ফিরে চলে এসেছেন, ওনাকে বলেছিল আসেন, একটু দেরি হয়েছে, উনি তখন রাগ করে উনি চলে আসছেন যে না আমি যাব না। হ্যাঁ, এখন উনি আবার এখানে যারা আছে, যারা হচ্ছে যে এই যে ভারত বিদ্বেষী, যারা বাংলাদেশের ভালো চায় না, ওরা আমাদের দেশের শত্রু, আমাদের শত্রু, এবং তারা যারা প্রতিবেশীর ভালো চায় না, মানে তারা আমাদের নিজেরও ভালো চায় না। এটা একদম সহজ সরল একটা কথা। এখন এখন আমার প্রশ্ন হলো যে তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনি গেলেন ডক্টর জাহিদুর রহমান, তো বাংলাদেশের দিল্লিতে একটা মিশন আছে, আপনি দিল্লি এয়ারপোর্টে গেছেন, তো সেখানে দিল্লি এয়ারপোর্ট থেকে স্বাভাবিক নিয়ম হচ্ছে যে সরকারি কর্মকর্তারা এয়ারপোর্টে এসেছিল, তারা যোগাযোগ করেছে কিনা সেটা আমরা জানি না, তারা হয়তো সেই চ্যানেল দিয়ে, ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে আপনাকে বের করে নিয়ে গেল না কেন? হয়তো আপনাকে ভিআইপি দিয়ে বের করতে কিছু পয়সা লাগতো সরকারের, তো সেই প্রতিটা এয়ারপোর্টে সেই ব্যবস্থা আছে, ইউকেতেও আছে। তাহলে আপনি সেই চ্যানেল দিয়ে আপনার প্রত্যেকটা এয়ারপোর্টের ভিতর পর্যন্ত, প্লেন পর্যন্ত যাওয়ার জন্য প্রতিটা এয়ারপোর্টে আমাদের প্রোটোকল অফিসার আছে, সেই প্রোটোকল অফিসার যাইতো, গিয়ে আপনাকে সরাসরি সেদিক দিয়ে আপনার সবকিছু করে বের করে আপনাকে নিয়ে আসতো। আপনার সমন্বয়ের অভাব বা তাদের সমন্বয়ের অভাব, এটা হতে পারে। কারণ হচ্ছে যে এখানে তো 2টা ডিপার্টমেন্ট জড়িত। একটা হচ্ছে যে বাংলাদেশের যেমন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলা হয়েছে, কিন্তু ভিসা ইমিগ্রেশনটা তো আর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে না, এটা দেখে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো বাংলাদেশের যে আপনি ইমিগ্রেশনে যখন যান, যেখানে ইমিগ্রেশন কর্মকর্তারা আছে, সেখানে কিন্তু এসবির বিশেষ শাখার বাংলাদেশ পুলিশের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, তো একই রকম ভাবে সেখানেও ভারতে সে দিল্লি এয়ারপোর্টে আপনার ওই এসবির কর্মকর্তা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইমিগ্রেশন কর্মকর্তা। তো আপনারা সকলে অনেকে মনে রাখতে পারেন যে বিগত আওয়ামী লীগের সময় কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, ওই যে ব্যারিস্টার তাপস নামে উনি পরিচিত, উনি ঢাকার মেয়র ছিলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, ওনাকে কিন্তু একজন ইমিগ্রেশন কর্মকর্তা আটকে দিয়েছিল, বলছে নো, আপনি যেতে পারবেন না, কাগজ দিয়ে তারপরে যান, বিয়ের হতেও দেয় নাই। তখন উনি সরাসরি প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছেন, প্রধানমন্ত্রী ওনার আত্মীয় হয়, তো ওনারা তো এইরকম, তো ওইখানে আমাদের আপনি এক ধরনের মানুষ দেখলেন যে একটা সামান্য একজন ইমিগ্রেশন কর্মকর্তা আর একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তার নিজের দেশের একজন মানুষকে ইমিগ্রেশন ক্রস করতে দিচ্ছে না, তাকে স্যাটিসফাই হতে হবে। আপনাকেও যদি বসানো হয় এখন ইমিগ্রেশন কর্মকর্তা হিসেবে,
আপনাকে যদি বলা হয় যে আপনি এই জিনিসটা আপনি দেখবেন, আপনার কাছে ছক করে দেওয়া আছে, এই জিনিসগুলো আপনি বিবেচনায় নেবেন, এই ছকের বাইরে আপনি যদি না যেতে চান, তাহলে তো আপনাকে কেউ কিছু বললে আপনাকে সময় কিছু যাবে। যেখানে এখানে যখন বের হওয়ার জন্যে যখন প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছিল তার ফুফু, যে বাংলাদেশের যে আওয়ামী লীগের কর্মকর্তা, বা আওয়ামী লীগের যে নেতা, বা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র তাপস সাহেব, বা তাপস সাহেব বলাটা ওনাকে সমীচীন হবে না, কারণ ওনার যে বক্তব্য এবং ওনার যে মুখের ভাষা, তাতে আমার মনে হয় যে এটা সাহেব বলাটার মতো ওনার অবস্থা নাই, যে মানে তাপস আর কি। হ্যাঁ, তো উনি বা সে যেভাবে তাকে একটা ইমিগ্রেশন অফিসার যখন তাকে আটকায়, তখন প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছিল। ভাগ্যিস প্রধানমন্ত্রী বাংলাদেশের ওই সময় যিনি ছিলেন, উনি ওই এই অফিসারের সাথে সরাসরি কথা বলেননি। তো উনি বলেছেন যে না, প্রক্রিয়া তুমি পালন করো, এটা আমার অফিস দেখবে। তো সেরকম ভাবে ওখানে প্রক্রিয়াতে ওনার সময় লেগেছে। জাহিদুর রহমানও যখন ওখানে গেছেন, একজন ইমিগ্রেশন কর্মকর্তা একইভাবে তাকে আটকাইছে। হয়তো তার কিছু জিনিস জানার ছিল, কিছু বিষয় ছিল যেগুলি সে আবার ক্রস চেক করছিল। এখন যদি আপনাকে বসানো হয়, ফর এক্সাম্পল আপনাকে বসানো হলো যে আপনি একজন দর্শক, আপনি একজন ইমিগ্রেশন কর্মকর্তা, আপনি বাংলাদেশের, আপনি ডেস্কে বসে আছেন, ইমিগ্রেশন ডেস্কে। এখন আপনি একটা ভদ্রলোক আপনার সামনে দিয়ে আসলো, একজন অন্য দেশের একজন নাগরিক আসলো, আপনি তাকে পাস দিতে যাবেন। এখন আপনি দেখলেন, আপনি স্ক্রল করলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট দেখলেন। এখন আপনি কি দেখতে পেলেন? আপনি দেখলেন এইরকম একটা বক্তব্য। মানে ভারতের ছেঁচড়ামি আছে, ভারত একটা ছেঁচড় দেশ, শব্দগুলো ছেঁচড়ামি বলাই ভালো, তথ্য শব্দ হলেও তো আপনি ভারতকে আপনি গালিগালাজ করছেন, আপনি ইমিগ্রেশন কর্মকর্তা, আপনি দেখলেন যে আপনার এই, তখন তো আপনি একটু যাচাই বাছাই করবেন। তো যাচাই বাছাই করতে গিয়ে একটু সময় লাগলো। সেখানে উনি নিজেই কিছুক্ষণ পরে যখন তারা রাজি হলো, ডিপার্টমেন্টগুলার যে সমন্বয় হলো, তখন ওনাকে বলল না, উনি তো রাষ্ট্রীয় একটা আমন্ত্রণ আছে। তো সেইভাবে ওনাকে তখন আমন্ত্রণ জানানো হলো যে আপনি এখন আসেন। উনি সেটা বললেন যে না, আমি আসবো না, কারণ এটা উনি একটা ইস্যু বানালেন দেশের মধ্যে। এখন ইস্যু বানায় উনি, আমাদের বাংলাদেশে তো আমরা সবসময় জানেন অনেক ভারত বিদ্বেষী, এরা তো মানে ভারতকে নিয়ে যা তা একদম, ভারত সম্বন্ধে কিছু পেলেই যেন এরা একটা মহা খুশি হয়। এবং আগেও আমরা দেখেছি যে ভারত সম্বন্ধে একটা প্রোপাগান্ডা, এটা তো এখনকার না, এটা আপনারা জানেন যে সেই মহান মুক্তিযুদ্ধের আগে বলা হয়েছিল যে বাংলাদেশি সমস্ত মসজিদে উলুধ্বনি শোনা যাবে, বাংলাদেশ ভারত হয়ে যাবে। কিন্তু আসলে বাস্তবতা তো হয়নি, বাংলাদেশের মানুষ সেগুলো খায়ও না। তারপরে এনারা নানা রকম প্রোপাগান্ডা চালিয়েছে। আপনারা জানেন এই তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের আগে সেই যে উপদেষ্টা ছিল ডক্টর আসিফ নজরুল, উনি বলছে বাংলাদেশে 22 লক্ষ ভারতীয় চাকরি করেন নাকি খবর পত্র পত্রিকা পেয়েছে, এবং বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে, পরে দেখা গেল যে একটাকেও বের করতে পারেনি, নট এ সিঙ্গেল ওয়ান। এরকম দেখবেন যে আপনার ভারত সম্বন্ধে অযথা মানে তাদেরকে গালিগালাজ, তাদেরকে আপনার বকাঝকা, তাদের দেশ নিয়ে, তাদের দেশকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটার উপরে আঘাত আনা, 7 সিস্টারকে আলাদা করে দিবে, চিকেন নেক বন্ধ করে দিবে, ল্যান্ডলক এদিক থেকে কান্ট্রি করে দিবে, সমুদ্রের সাথে তাদের পথে যোগাযোগ নাই, এদিক দিয়ে ল্যান্ডলক করে তাদের এদিকে তারা দখল করে নিবে। এবং সেই সময় ডক্টর ইউনুস সহ হাসান আব্দুল্লাহ, এরা সহ এরা সব, এরা নেতারা এগুলি বলেছে, এবং এখনো কন্টিনিউয়াসলি বাংলাদেশে অনেক মানুষ এগুলি বলে যাচ্ছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের বৈষম্যমূলক একটি চুক্তিও এখন পর্যন্ত কেউ প্রকাশ করতে পারে নাই, এই 2টা লাইনও কেউ দিতে পারে নাই এখন পর্যন্ত। বরঞ্চ ভারত বাংলাদেশের সাথে যে ছিটমহল যে বিনিময় হয়, 114টা ছিটমহল যে ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট যখন হয়, তখন বাংলাদেশ হচ্ছে অনেকগুলি জমি বেশি পায়। এবং এটা আপনারা জানেন, এই যে এখানে আমি তথ্যটা দেখেন, 10,050 একর জমি বেশি পেয়েছে বাংলাদেশের সাথে স্থল সীমান্ত চুক্তি। এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তি ছিল ট্রান্সশিপমেন্ট, যে আমরা ভারতের মাটি ব্যবহার করে আমাদের উৎপাদিত পণ্য ইউরোপে এবং আমেরিকার বিভিন্ন দেশে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট, অন্যান্য প্রোডাক্টস আমরা রপ্তানি করতে পারতাম। এদের অত্যাচারে, এই যে ভারত এদের উস্কানিমূলক বক্তব্যে আমরা কিন্তু ভারত সেটা বাতিল করতে বাধ্য হয়। কারণ আপনি আমাকে সারাদিন গালিগালাজ করবেন, আমার মা বাবা তুলে গালিগালাজ করবেন, আমাকে আপনার পরিবার নিয়ে আপনি গালিগালাজ করবেন, আমাকে আপনি পরিবার থেকে আমার পরিবারকে আপনি বিচ্ছিন্ন করে দিতে চাবেন, আর আমি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। এটা কি কোনো সময় হয়?
আমাদের একজন প্রতিবেশী। এখন জাহিদুর রহমান কি বলছে যে প্রতিবেশী আমরা তো বদলাতে পারবো না। তো প্রতিবেশী বদলাতে পারবে, তুমি নিজে বদলাও না কেন? তুমি নিজেকে বদলাও, নিজেকে বদলে এগুলি শুধরে নাও। তাদেরকে ভারত বিদ্বেষী এই সমস্ত মন গড়া বোগাস এগুলি প্রপাগান্ডা বন্ধ করো। এই মিস প্রপাগান্ডাগুলি আমাদের দেশের জন্য ক্ষতিকর, আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। তাই আমি আপনাদেরকে মাধ্যমে যারা এই প্রপাগান্ডাগুলি চালায়, বিশেষ করে ডক্টর জাহিদুর রহমান, উনি যদি ওই সময় চলে যেতেন, হ্যাঁ একটা ঘটনা ঘটেছে, আপনি ভিতরে যান, আপনি কেন নিয়ে এসে এখানে আবার একটা ইস্যু তৈরি করতে দিলেন? এটা তো আপনার একটা ইমিগ্রেশন অফিসার। আমি তো আপনাকে বললাম যে বাংলাদেশের ওই সময় একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন আওয়ামী লীগের যে শীর্ষস্থানীয় নেতা এবং পরিবারের, যিনি সরাসরি প্রধানমন্ত্রীকে ফোন দিলেন এবং প্রধানমন্ত্রী পরিবারের আত্মীয় ওই সময়কার একজন ইমিগ্রেশন কর্মকর্তা, তাকে দেশের বাইরে যেতে দিচ্ছিল না। যেতে পারে না উনি কাগজ ছাড়া, এই ব্যারিস্টার তাপস। আর আপনি ওখানে আরেকজন ইমিগ্রেশন কর্মকর্তা, আপনার যদি স্ক্রল করে এই জিনিসটা দেখে, এখন আরেকটা ওই যে আরেকটা আছে যে জ্ঞান পাপি শাহরিয়ার, সে কি বলছে একটা টক শোতে দেখলাম, তুমুল গন্ডগোল মারামারির মতো অবস্থা সেই বিএনপি রাশেদের সাথে, তারপরে সে এই বক্তব্যটা দিচ্ছে। দেখেন, বিএনপি চাইলেও কোনদিন ভারত হতে পারবে না, কিন্তু কারণ ভারত কোনোদিনই বিএনপিকে বিশ্বাস করবে না। সেকেন্ডলি, ওনাকে এই যে বসায় রাখলেন, ওনাকে তারপর ভিতরে ঢুকতে দিলেন, উনি ঢুকলেন না, ফিরে আসলেন, রাষ্ট্রীয়ভাবে কি ভারতের জন্য সরি বলছে বাংলাদেশের জনগণের কাছে? না। এই ঘটনার জন্য ভারত কেন সরি বলবে? আপনার ইমিগ্রেশনের একজন মানুষ, আপনি সেখানে তাকে আটকায়ও রাখে নাই, চেক করছিল, এবং এইটা সারা বিশ্বে বৈধ। এবং সেখানে পরবর্তীতে চেক সম্পন্ন হয়ে গেলে বলে যে আপনি ভিতরে আসেন, তখন আপনি আসলেন না, আপনি অভিমান করে আপনি এটাকে ইস্যু বানানোর জন্য আপনি চলে আসলেন, দেশে ফেরত আসলেন, না আমি যাব না, না 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 না, কারণ আপনি আগে থেকেই তো আপনি নিজেও ভারত বিদ্বেষী এবং আপনার বক্তব্য তো সেটা প্রমাণিত আছে। এবং সেখানে ইমিগ্রেশন কর্মকর্তা যদি সেই স্ক্রলটা দেখে, আপনারা এখন জানেন কিন্তু বিশ্বের অনেক দেশে ইমিগ্রেশনে কিন্তু এখন ফেসবুক আইডি, অন্যান্য আপনার কি বক্তব্য, আপনার অন্য অ্যাকাউন্ট আছে কিনা, এগুলি কিন্তু চেক করে, এগুলি কিন্তু দেখে তারা ইমিগ্রেশন কর্মকর্তারা। সুতরাং যখন ইমিগ্রেশন কর্মকর্তা একজন ভিসা অফিসার এন্ট্রি দেয় কাউকে, তখন কিন্তু ওই সময় ওনার অনেক পাওয়ার, উনি কিন্তু ওই সময় মন্ত্রীর পদ যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা ব্যবহার করতে পারে, ওনার ডিসক্রিশনারি অনেক পাওয়ার। সুতরাং উনি ওখানে দেখতেছিলেন, উনি তো ডিনাই করেন নাই, চেক করার জন্য উনি সময় নিয়েছিলেন। এখন এই শাহরিয়ারদের, ওদেরকে আমি বলবো যে তোমাদের আব্বারা ওই পাকিস্তানিরা বাংলাদেশের আমাদের 30 লক্ষ শহীদ করলো, আমাদের মানুষকে হত্যা করলো, আমাদেরকে নৃশংসভাবে আমাদেরকে হত্যা করলো, মা বোনদেরকে ইজ্জত লুট করলো, আমাদেরকে আনপ্রভোকড নির্বাচনে জিতার পরে ক্ষমতা দেওয়ার কথা বলে 25শে মার্চ কালো রাতে আমার ঘুমন্ত মানুষের উপরে আনপ্রভোকড একটা অ্যাটাক করে আমাদের ওই সময় অবিসংবাদিত আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনারা অ্যারেস্ট করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যুদ্ধ চলল, ক্ষয়ক্ষতি, সমস্ত দেশ ধ্বংস করে দিয়ে গেল, এবং কালভার্ট, ব্রিজ, সমস্ত কিছু, ব্যাংক, বিমা, অফিস, আদালত, মানুষের বাড়ি ঘর লুট। তোমার ভাইরা বিহারিরা যারা ওই সময় ছিল পাকিস্তানি সাথে, যারা আলবদর, রাজাকার, আসামস, অন্যান্য যে অক্সিলারি ফোর্সেস, তারা অন্যায় অথচ লুণ্ঠন, হত্যা, ধর্ষণ, আমাদের মা বোনদেরকে অমায়িক, কি বলবো এটা, নির্যাতন, যেটা হচ্ছে অকল্পনীয় নির্যাতন, এই নির্যাতন করে গেল। রাষ্ট্রীয়ভাবে কি তারা ক্ষমা চাইছে? তা তুমি আগে ওদেরকে বলো না কেন যে তারা আগে ক্ষমা চাক? এটা তো একটা সামান্য বিষয়, যেটা ওনাকে এন্ট্রি দিছিল পরে, সেটা নিয়ে এসে তোমরা ইস্যু করতেছো। আর এত বড় ঘটনা ঘটলো, আমাদেরকে এত নির্যাতন করলো, এবং এই যে বন্যানাতীত নির্যাতন, তারপরেও ভারত আমাদেরকে বলে নাই যে সাথে সাথে তোমরা আলাদা হয়ে যাও। আমাদের সেই সময়কার নেতারা, এমপির মাধ্যমে যারা নেতারা ছিলেন, তারা ওই সময় কোনো রকমে যান নিয়ে বর্ডার পার হয়ে তারা ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইছিলেন। উনি বলছে যে না, আমি সাহায্য করতে পারবো না তোমাদেরকে, তোমরা যদি ফর্ম করে প্রপার ভাবে যদি আসো তখন আমরা, কারণ উনি দেখছিলেন বর্ডার খুলে দেওয়া হয়েছে, আমরা যেমন আমাদের জন্য রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের বর্ডার খুলে দিয়েছি মানবিক কারণে এখানে পাকিস্তানি যে বর্বর এবং তাদের সেনাবাহিনী, অক্সিলারি ফোর্সরা যেরকম মানুষের উপর অত্যাচার করছিল এবং হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ,
ধর্ষণ, এটা বলার মতো না। তো সুতরাং সেটা বাংলাদেশের মানুষ কোনো সময় ভুলবে না। এবং ওই সময়ও বলা হয়েছিল যে এগুলা সব ভারতের, এগুলা ভারতের চক্রান্তে হচ্ছে, বাংলাদেশের সব মসজিদে উলুধ্বনি শোনা যাবে। দেখা গেছে যে পরবর্তীতে অনেক বেশি মসজিদ হয়েছে। এখন আবার ওদের মধ্যেই কিছু প্রপাগান্ডা যারা ছড়ায় তারা বলছে 560টা মসজিদ করার দরকার কি ছিল, এখানে অযথা মসজিদ কেন করা হলো। অসংখ্য মসজিদ হয়েছে, কোনো মসজিদ মন্দির হয়ে যায় নাই। এবং ভারত বাংলাদেশের একটা প্রতিম বন্ধু এবং প্রতিবেশীর যে হক আছে, আমরা আপনাদেরকে মাধ্যমে জানাতে চাই আপনারা এই সমস্ত প্রোপাগান্ডা বন্ধ করেন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হাজার হাজার বছরের। আমরা একইভাবে বহু বছর আমরা কালচারালি, ভাষাগতভাবে, খাদ্য, আমাদের পোশাক আশাক অনেক কিছুতে আমাদের মিল রয়েছে। এবং এই যে এত কিছু আপনারা বলছেন, দেখেন আপনারা সবসময় ভারতকে আলাদা করে দিতে চাইছেন। যে আবদুল্লাহ বলল যে এই 7 সিস্টারকে আমরা গুড়িয়ে দিব, এটাকে আমরা ভারতের 7 সিস্টারকে আলাদা করে দিব। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস, যে আমাদের সুদি ইউনুস, সেও বলেছে যে ল্যান্ডলক ভারত, চায়নাতে গিয়ে বলেছে ল্যান্ডলক ভারতের, আমাদের যেহেতু ভারত একটা ল্যান্ডলক রাষ্ট্র এবং আমরা বঙ্গোপসাগরে হচ্ছে ওশেনের গার্ডিয়ান, আমরা এটা বলেছে কিনা বলেন আপনারা। তারপরে এত উস্কানিমূলক যে চিকেন নেক আমরা বন্ধ করে দিব, তাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, তাদের মানুষকে গালিগালাজ, তারা খারাপ, তারা স্যাচোর, তারা রাষ্ট্রীয়ভাবে এত কিছু করার পরেও যখন আপনারা ভারতের কাছে গেছেন আমদানি করার জন্য, তারা কিন্তু আপনাদেরকে সবকিছু যা যা চাইছেন তারা কিন্তু দিয়েছে। এবং এই যে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সংকট, কত ডিজেল তারা উত্তরবঙ্গ যে ডিজেলের লাইন ছিল সেখান দিয়ে তারা ডিজেল বাংলাদেশে দিল। এই যে কিছুদিন আগে ইরান যুদ্ধের কারণে যে আমাদের তেলের সংকট হলো, তো ওরা তো কোনো সময় না করে নাই। তো আপনারা যারা প্রপাগান্ডা করছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে বাংলাদেশ ভারত হচ্ছে বন্ধু প্রতিম রাষ্ট্র, তারা প্রতিবেশী। ভারতীয় যে হাই কমিশনার বাংলাদেশে এসেছে, উনি কিন্তু বলেছে যে বাংলাদেশ একটা ডেমোক্রেসি, আমাদের একটা ডেমোক্রেসি, দুইটা ডেমোক্রেসি আমরা পাশাপাশি। আমরা যদি একসাথে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, তাহলে আমরা বিশ্বের মধ্যে আমাদের একটা এতগুলি মানুষ, আমাদের জনসংখ্যা আছে, আমাদের ফাইন্যান্সিয়ালি এবং ইকোনমিক যে আমাদের একটা যে অ্যাক্টিভিটিস, এতগুলি মানুষের মধ্যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা একটা বড় অর্থনীতির দিকে আমরা ভালোভাবে আমরা বিশ্বে একটা অবস্থান করে নিতে পারবো। সুতরাং আপনাদেরকে বলি, আর এই যে এই কুলাঙ্গারদেরকে যারা ভারতের বিরুদ্ধে অযথা মিথ্যা প্রপাগান্ডা যারা চালাচ্ছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে, তারা দেশের ক্ষতি করছে। আমাদের তো ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি হলে তো আমাদের দেশের ক্ষতি হবে। শাহরিয়ার, ওই যে হাসিনুর এবং অন্যান্য যারা ফুয়াদ এবং অন্যান্য যারা এই ভারতের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা সবসময় যারা চালাচ্ছেন, তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে তোমাদের বাবারা যারা আছে পাকিস্তান, এই যে পাকিস্তানের কাছে তোমরা আগে বলো তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাক। কারণ তোমরা জানো যে এই যে খুলনায় 1 ঘন্টা, এটা RTV নিউজেও এসেছে, সবচেয়ে বড় একটি হত্যাকাণ্ড। সেই 71 সালে পাক বাহিনী তাদের অক্সিলারি ফোর্স 6 ঘন্টায় 10,000 মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের টিভি নিউজ, RTVতে এই নিউজটা এসেছে। যেহেতু কন্টেন্টটা অনেক সেজন্য এটা ওরা দেখাচ্ছে না, আপনারা জানেন। আমাদের নীলফামারীতে সৈয়দপুরে অপারেশন খরচা খাতা 1000 মানুষকে কচুকাটা করা হয়। তো তারা ট্রেনে করে তাদেরকে বলা হচ্ছিল যে তোমরা যাবে, কিন্তু ওদেরকে আর যেতে দেওয়া হয় নাই। তো সুতরাং এইরকম অসংখ্য বদ্ধভূমি বাংলাদেশে আছে। বাংলাদেশের মানুষকে যারা হত্যা করলো, যারা বাংলাদেশে লুণ্ঠন করলো, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করলো, অগ্নিসংযোগ করলো এবং গোটা দেশকে একটা ধ্বংস করে দিল, তারা ক্ষমা চাইলো না। এখন তোমরা তাদেরকে বলছো না, তোরা বলছিস না যে তোমরা ক্ষমা চাও, পাকিস্তান ক্ষমা চাও। তো বাবারা আগে ক্ষমা চাইছে, আর তোমরা বলতেছো যে না ভারত ক্ষমা চাক। ভারত কি জন্য ক্ষমা চাবে? ভারত তো ওনাকে ওয়েলকাম করলো 2 ঘন্টা পরে। তোমাকে যদি বসায় দেওয়া হইতো ওই জায়গায়, ওই ইমিগ্রেশন অফিসার হিসাবে, তাহলে তো তুমিও তোমার দায়িত্বটা পালন করতে, তুমিও তো চেক করতে না? তো অবশ্যই আপনি যদি একজন দর্শক, আপনিও যদি একজন আপনাকে যদি বসায় দেওয়া হয় ইমিগ্রেশনের দায়িত্বে, আপনিও সেই জিনিসগুলি চেক করবেন। চেক করতে করতে যখন দেখবেন যে এরকম একটা অবস্থা, আপনাকে যদি কেউ গালিগালাজ করে এবং এই জিনিসটা, তো সেখানে তখন আপনি অবশ্যই